প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল সেট নম্বর 6 নিয়ে এলাম। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন কল অপশানে সেভ রাখো। তো দেখো, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, প্রতিটি প্রশ্ন 1 করে, যেহেতু 10টি প্রশ্ন 10 নাম্বার। প্রথমে দেখো, একের একে বলা রয়েছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর তোমরা করবে অপশান সি করবে, সিলিকন করবে। চুনাপাথর হলো, এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা বি করবে, অসংঘাত শিলার উদাহরণ। ঠিক আছে, চুনাপাথর হলো অসংঘাত শিলার উদাহরণ। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে তিনেরটা বলা রয়েছে বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। চারেরটা ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলে বায়ু, উত্তর করবে যেটা অপশান বি, শান্ত প্রকৃতির হয়। পাঁচেরটা সিরিয়া লেবানন, এইটা করবে যেটা অপশান বি, ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত, তাহলে অপশান বি করবে। তারপরে দেখো ছয়েরটা বলা রয়েছে উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, তো অপশান এ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সাতেরটা প্রথম আজ সামিট কোথায় হয়েছিল? আচ্ছা, এটা করবে তোমরা যেটা সাতেরটা, যেহেতু বি করবে তোমরা, রিও ডি জেনেরোতে। তারপরে দেখো নেক্সট পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত বিষয়টি, উত্তর করবে অপশান ডি, অর্থাৎ বর্জ্য। নয়টা পলিনেশিয়ার একটি দ্বীপ হলো, অপশান এ করবে হাওয়াই। তারপরে দেখো দশেরটা নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, এ করবে কান্টারবেরি। তারপরে দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করো। গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ড্যাশ শতাংশ, এখানে করবে যেটা তোমরা 84%, অর্থাৎ 84%। আচ্ছা, এগুলো আমি খাতাতে লিখেছি, দেখাচ্ছি, দেখো, বা স্ক্রিনে উঠছে লেখাগুলো, দেখো। ঠিক আছে, বলা রয়েছে দেখো একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো, এই যে প্রশ্নটা, এর উত্তর করবে তোমরা আন্দিজ। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ভূমিকম্পের তীব্রতা ড্যাশ যন্ত্রে পরিমাপ করা হয়, এই প্রশ্নটার উত্তর করবে তোমরা সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। চারের প্রশ্ন দেখো, বলা রয়েছে পশ্চিমা বায়ু ঊর্ধ্ব গোলার্ধে ড্যাশ দিকে প্রবাহিত হয়, এটা করবে দক্ষিণ পশ্চিম দিকে। পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ড্যাশ বলা হয়, বা ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। ছয়টা দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল ড্যাশ প্রকৃতির, আর্দ্র প্রকৃতির। এক কথায় উত্তর দাও, এগুলো দেখো স্ক্রিনে উঠবে সেম। বলা রয়েছে দেখো একটা বিয়ের উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম। আচ্ছা, এই প্রশ্নগুলোর মান 1 করে, 6টি প্রশ্ন 6 নাম্বার। একের দাগের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ দাও, এটা করবে শিলং মালভূমি। দুয়েরটা সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কী বলে? টিউপিক বলা হয়। তিনেরটা চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? এটা করবে তোমরা যেটা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। চারেরটা অস্ট্রেলিয়ার পূর্ব, চারেরটা দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা করবে যেটা মাউন্ট কোয়াসিস্কো। তারপর দেখো পাঁচেরটা জ্যাকোস্কি, এটা আমরা নোটে করাবো, অর্থাৎ আমি নোটপ্যাডে 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো রয়েছে মান বিশিষ্ট, এখান থেকে সমস্ত প্রশ্নগুলো দাগ নাম্বার দিয়ে আলোচনা করব, তো দেখতে থাকো। ওখানে আমি আলোচনা করে দেবো জ্যাকোসটা কি, একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট, মানে 2 লাইন মতো লিখতে হবে, ভয় পাওয়ার প্রয়োজন নেই। 6টা দেখো বলা রয়েছে রূপস শহর কাকে বলে? এটা করবে তোমরা যেটা ব্রোকেন হিলকে বলা হয় রূপস শহর। সিতে দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যাগুলো আমি টিক চিহ্ন আর ভুল চিহ্নের মাধ্যমে দেখাবো, অর্থাৎ ক্রস চিহ্ন। যেটা টিক চিহ্ন দেবো সেটা সত্য, যেটা কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দেবো সেটা মিথ্যা। বলা রয়েছে দেখো এস তরঙ্গ কঠিন তরল মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, এটা যেটা করবে মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা করবে, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। ভারতের ছোট নাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত, এটা তোমরা যেটা করবে মিথ্যা। তারপরে দেখো নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ু উভয় গোলার্ধে দেখা যায়, এটা করবে সত্য। নগরায়ন পরিবেশ দূষণের অন্যতম কারণ, এটাও সত্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও,
বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো কি বলা রয়েছে মারে, এর সঙ্গে তোমরা যেটা করবে এখানে করবে অস্ট্রেলিয়া আলপাস, বি করে দেবে। দুয়েরটা বলা রয়েছে ওক, এটা করবে স্বাভাবিক উদ্ভিদ এক প্রকারের, সি করবে। মেরিনো, মেরিনো এটা করবে তোমরা যেটা করবে অপশান এ। মিলডুরা, এটা করবে তোমরা ডি। তারপরে দেখো এখানে বলা রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 4টি প্রশ্ন 8 নাম্বার। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো 3-এর দাগ থেকে আমি সমস্ত প্রশ্নগুলো কি করেছি, দাগ নাম্বারটা দিয়েছি এবং উত্তরটা লিখেছি। এখানে আমি তোমাদের বই থেকে প্রশ্নগুলো পড়ে শুনিয়ে দেব, তোমরা শুনতে থাকো এবং ওখানে উত্তরগুলো দেখে খাতাতে লিখে নিতে পারো। আর এই যে আলপা, আর এই যে দেখো 5-এর দাগে যে প্রশ্নটা আমরা ছেড়েছিলাম জ্যাকোস্কি, এটা ওখানে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে বিয়ের 5-এর দাগের যে প্রশ্নটা দাগ নাম্বারটা দিয়ে বিয়ের 5-এর প্রশ্নটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। বলা রয়েছে জ্যাকোস্কি, এখান থেকে এতটা লিখবে তোমরা, এতটা জ্যাকোস পলি লিখে নাও। আচ্ছা, ভিডিওটা হয়তো বড় হবে, তোমরা মনোযোগ সহকারে দেখো। আর একটা কথা বলে দিই, এটা পুরোটা হাতে লেখা, যদি কোথাও বানান ভুল থাকে আমাদের নজরে পড়লে আমরা সেটা কারেকশান করে দেব। তাছাড়াও যদি কোথাও ছেড়ে যাওয়া হয় পড়ানোর দরুন, তোমাদের যদি নজরে পড়ে তোমরা একটু কারেকশান করে নেবে, এটা আগে থেকে একটু বলে দিলাম। 3-এর একে যাচ্ছি এবারে। 3-এর একে প্রশ্ন, তার আগে নির্দেশটা দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে, তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 8 নাম্বার। 3-এর একের প্রশ্ন, অ্যাস্টেনোস্ফিয়ার বলতে কি বুঝো? এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। এখান থেকে উত্তরটা লেখা আরম্ভ করবে। তারপরে দেখো এই যে খেজুরের রস, এই অবধি লিখেছ আশা করি, দেখিয়েছিলাম যেহেতু। তারপরে দেখো ঠান্ডা ভারী পদার্থ, এই অবধি লিখবে, নিচের দিকে নেমে যায় এইভাবে পরিচলন। স্রোতের সৃষ্টি হয়, আর এটা হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার। ঠিক আছে, তো তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, অথবার প্রশ্ন। তোমাদের বইতে দেখো নিফে কি, এখানে দেখো নিফে কি অথবার প্রশ্নের দাগ নাম্বারটা দিয়ে লেখা রয়েছে। ভূত্বক ভূমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রমণ্ডলের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিলোমিটার গভীর, অত্যন্ত ভারী নিকেল লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়, এভাবে লিখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 3-এর 2-এর প্রশ্নে যাচ্ছি। দেখো এখানে একে বলা হয়েছে, একে হবে, ঠিক আছে, চন্দ্রবিন্দু দেবে না। তারপরে দেখো নেক্সট 3-এর 2-এর প্রশ্নে যাচ্ছি। 3-এর 2-এর প্রশ্ন বলা রয়েছে অভিসারী পাত সীমানা বলতে কি বুঝো? উত্তরটা দেখে নাও। আশা করি দেখেছো। তারপরে দেখো অথবার প্রশ্ন, আ এবং পা হো এর দুটি পার্থক্য লিখতে বলেছে 2 নাম্বার। আমি এখানে তোমাদের পার্থক্যটা যেটা দিচ্ছি তোমরা তোমাদের বিভিন্ন বই থেকে পেয়ে যাবে, তবুও আমি এখানে হাতে লিখে তোমাদেরকে দেখিয়েছি। 1 নাম্বার সান্দ্রতা করবে পয়েন্টটা, আমি এটা পড়ে পুরোটা শুনিয়ে দিচ্ছি, শুনে শুনে তোমরা লিখে নেবে, যে কোনো 2টো পয়েন্ট করতে পারো। অপেক্ষাকৃত বেশি সান্দ্র, আর মানে এই ঘরটা লিখবে। আর পাহ, এখানে দেখো লাভা লিখবে, লাভা। ঠিক আছে, এটা হচ্ছে লাভা হবে, লাভা, লাভার ঘরে লিখবে আর কি। আর পাহ লাভার ঘরে লিখবে অপেক্ষাকৃত কম সান্দ্র। 2 নম্বর পয়েন্ট দেবে প্রবাহ, আঠালো হওয়ায় বহুদূর প্রবাহিত হতে পারে না, এটা হচ্ছে তোমরা আ লাভার ক্ষেত্রে লিখবে। আর পাহ লাভা ঘরের ক্ষেত্রে লিখবে প্রবাহটা কেমন না, পাতলা হওয়ায় বহুদূর প্রবাহিত হতে পারে। এই 2টো পয়েন্টও দিতে পারো। আর যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো দিতে পারো। গ্যাস, এতে গ্যাসের পরিমাণ খুবই কম, এতে লাভার মানে গ্যাস সমৃদ্ধ, দুটোই থাকে আর কি। 4 নম্বর যে পয়েন্টটা দিয়েছি লাভা ক্ষেত্র, এই লাভা ক্ষেত্রে ঠিক আছে উপরিভাগ ঝামা ইটের মতন এবড়ো খেবড়ো হয়, আর এই লাভা ক্ষেত্রের উপরিভাগ কী হয়, মসৃণ এবং পাকানো দড়ির মতন নকশাযুক্ত হয়। পুরুত্ব দেবে, এটা দিতে পারো। এই লাভার আস্তরণ পুরু এবং খণ্ডে খণ্ডে বিভক্তিত, এটি পাতলা আস্তরণ যুক্ত। প্রকৃতি, এই লাভাটি আঠালো প্রকৃতির হয়,
কঠিন হওয়ার পর এটি বালিশের মতন দেখতে হয়, তাই এর অপর নাম পিলো লাভা। তারপর দেখো উদাহরণ দিয়ে দেবে হাওয়াই দ্বীপপুঞ্জের, ঠিক আছে, কিলাউয়েতে এই ধরনের লাভা প্রবাহ দেখা যায়। এর উদাহরণ দেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌলনাতে এই ধরনের লাভা প্রবাহ দেখা যায়। তিনের প্রশ্নে যাচ্ছি। দেখো বলা রয়েছে উদাহরণ সহ রূপান্তরিত শিলার সংজ্ঞা দাও। এখান থেকে লিখবে বিশিষ্ট 1 এই অবধি লিখো। তারপর দেখো ধরনের শিলায় পরিণত হয়, এই ধরনের শিলাকে রূপান্তরিত শিলা বলে। উদাহরণটা দিয়ে দিবে আগ্নেয় শিলা রূপান্তরিত গ্রানাইট, পাললিক শিলা রূপান্তরিত রূপ যেটা চুনাপাথর বা মার্বেল। এরপরে আসছি অথবার প্রশ্নে। দেখো কি বলা রয়েছে বইতে, তোমাদের বইটি লক্ষ্য করো, ছকের সাহায্যে শিলাচক্র দেখাও। এটা তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে, আমি জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য এখানে দেখিয়ে দিলাম। তোমরা এই সার্কেল যুক্ত যে ছকটা দেওয়া রয়েছে শিলাচক্র চ্যাপ্টারের, সেটা তোমরা করবে, এভাবে লিখবে আর কি সুন্দর করে। আমি জাস্ট এটা একটা ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে উল্লেখ করে দিয়েছি সুদা, এটা তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করবে বলে। তারপর দেখো 3-4 চলে যাচ্ছি। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, প্রশ্নটা দেওয়া রয়েছে, এখানে উত্তরটা দেওয়া রয়েছে। দেখো আপেক্ষিক আর্দ্রতা মানে বলে অবধি লিখবে আর কি। তারপরে দেখো নেক্সট অথবার প্রশ্নে বলা রয়েছে, দেখো ছকের সাহায্যে শিলাচক্র। আচ্ছা, তারপর দেখো অথবার প্রশ্ন বলা রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বুঝো। এখান থেকে দেখো প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায়, এখান থেকে যা লিখবে এই কারণে অবধি লিখবে। তারপরে দেখো নেক্সট অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষাকৃত, এখানে লিখে শেষ করবে। আমি যেমনটা বলছি তোমরা পুরোটা শুনে ওইভাবেই লিখো, তাহলে তোমাদের লেখাটা থরলি হবে। এবারে আসছি 4 দাগে আমরা। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে 12 নম্বর। দেখো বলা রয়েছে দক্ষিণ পূর্ব মেরু বায়ুর নাম। দেখো বলা রয়েছে 4 একে বলা রয়েছে দক্ষিণ গোলার্ধে মেরু বায়ু কোন দিকে প্রবাহিত হয় ও কি নামে পরিচিত। তারই সঙ্গে আরো বলা রয়েছে মেরু বায়ু শীতল কেন। প্রথমে লিখবে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়, যেহেতু বলেছে কোন দিকে প্রবাহিত হয় তুমি লিখবে দক্ষিণ পূর্ব দিকে বায়ুটা প্রবাহিত হয়। তারপরে দেখো দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত, কি নামে পরিচিত না দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত। তারপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা ছিল যে শীতল কেন, এখান থেকে মেরু বায়ু মেরুদেশে উচ্চচাপ বলয়, এখান থেকে লেখাটা আরম্ভ করবে, যা যা রয়েছে এই অবধি লিখবে, এই যে শীতল হয় অবধি। তারপরে চলে যাচ্ছি অথবার প্রশ্নে। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। এখানে দেখো আমি এটা আবার হাতে লিখে দেখিয়েছি, বিষয় স্থলবায়ু সমুদ্রবায়ু দুটো করবে, মানে ফার্স্টে সমুদ্রবায়ুর ঘর করবে তারপরে স্থলবায়ুর ঘর করবে। সংজ্ঞা দেবে, কি দিবে, সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। তারপরে দেখো স্থলবায়ুর ক্ষেত্রে লিখবে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। শুনে লিখো, আমি যেমনটা বলছি, না বুঝতে পারলে সময় দেবে কোন বায়ুটা কখন প্রবাহিত হয়। দিনের বেলা প্রবাহিত হয় কোন বায়ুটা না সমুদ্র বায়ুটা। স্থলবায়ুটা রাত্রিবেলায় প্রবাহিত হয় লিখবে। উৎপত্তি, দিনের বেলা সমুদ্রের কম উষ্ণতায় উচ্চচাপ এবং স্থলভাগে বেশি উষ্ণতায় থাকার জন্য নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ুর উৎপত্তি লাভ করে। রাত্রেবেলায় দ্রুত তাপ বিকিরণের কারণে স্থলভাগের উচ্চচাপ ধীর এবং তাপ বিকিরণের কারণে স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়, এই বায়ু উৎপত্তি লাভ করে। গতিবেগ, বিকেল বা সন্ধ্যার দিকে এর গতিবেগ বেড়ে যায়, ভোরের বেলা এর গতিবেগ বেড়ে যায়। বায়ুর প্রকৃতি সমুদ্র থেকে আসে বলে এই বায়ু জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র হয়, স্থলভাগ থেকে আসে বলে এই বায়ু শুষ্ক হয়, এভাবে লিখবে। 4-2 চলে যাচ্ছি আমি। 4-2 দেখো কি বলা রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। 4-2 প্রশ্নের উত্তরটা আমরা আগের সেটে করে দিয়েছিলাম, বা এখানে তোমাদের বইয়ের পেজ নাম্বারটা উল্লেখ করে দিয়েছি, 58 পাতায় পাবে। এছাড়া আমাদের ক্লাসগুলো আগে যারা দেখনি, আগের মডেল সেটগুলো অবশ্যই দেখবে। 5 অবধি আমরা কমপ্লিট করে দিয়েছি, মডেল সেট 5 অবধি অবশ্যই ওখানে পেয়ে যাবে। 4-3 প্রশ্নটা বলা রয়েছে, দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বুঝো। 70 পাতায় পেয়ে যাবে। এছাড়া আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তারপর দেখো অথবার প্রশ্ন ছিল পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এটাও তোমরা 70 পাতায় পেয়ে যাবে। এছাড়া আমাদের আগের ক্লাসগুলো দেখো। এই 3টি প্রশ্ন আমরা ছাড়ছি, তারপরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা করে দিচ্ছি।
চারে চারে বলা রয়েছে দেখো অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতি বর্ণনা দাও। এখান থেকে যা লেখা রয়েছে লিখবে। এলবার্ট অবধি লিখো। এলবার্টটা কোথায় আশা করি তোমরা দেখতে পেয়েছো, নিচে লেখা রয়েছে এই যে এলবার্ট, এইখানটায় লেখা রয়েছে দেখো। এডওয়ার্ড রেঞ্জ, ম্যাকডোনাল্ড রেঞ্জ, এগুলো লিখো। সূর্য উদয় এই অবধি লিখো। তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে। থেকে সূর্য আস্ত পর্যন্ত রং লালচে বাদামি, হলদে বা হালকা বেগুনি রঙের পরিবর্তন ঘটে এই অবধি লিখবে। তারপরে দেখো 5-এ যাচ্ছি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে 15 নাম্বার। প্রশ্নটা প্রথমে দেখো 5-এর 1-এর প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য ও সেখানকার কিছু অধিবাসীদের নাম লেখো। উষ্ণতা দেবে, তার ব্যাখ্যা দেবে। শীতকাল অবধি লিখবে বা শীতকালে অবধি লিখবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো বার্ষিক উষ্ণতা মানে একমাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা লিখবে। এখানে দেখো 3 ডিগ্রি সংখ্যায় দেওয়া রয়েছে, আবার বানানের লেখা রয়েছে, তোমরা বানানটা কেটে দেবে, ঠিক আছে। এইরকম যেখানে যেখানে ভুল রয়েছে দেখতে পাচ্ছি, যেটা করে দিচ্ছি, তোমাদের লক্ষ্যে বললে তোমরা কারেকশন করে নিও। তারপর দেখো কোণের পর থেকে এই যে জলবায়ু অঞ্চল দেখা যায় না, মানে কোনো আর কি। তারপরে অধিবাসী জীবনযাত্রা দেবে। পূর্ব এশিয়ার এখান অবধি লিখবে। সোমাং মানুষরা এই অঞ্চলের প্রধান অধিবাসী। বনের ফল, পশু শিকার এই অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকা লিখবে। অথবা প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। এখান থেকে লিখবে, ঠিক আছে। তারপরে দেখো এরপরে জীববৈচিত্র্যটা দেখে নাও। মেহগিনি, তারপরে দেখো দেখা যায় 50 থেকে 100 অবধি লিখো বৃষ্টিপাতটা। তারপরে দেখো নেক্সট দেখা যায় অবধি লিখবে, মানে বন্য প্রাণ যেগুলো। এবারে আসছি 5-এর 2-এ, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য লেখো। আর ভোপাল গ্যাস দুর্ঘটনা কি, দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে 5-এর 2-এর যে পার্থক্যটা এটা হাতে লিখেছি, দেখে নাও। বিষয় পরিবেশ অবনমন, পরিবেশ দূষণ লিখবে। ধারণা, পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমান হ্রাস হলো পরিবেশ অবনমন। তারপরে দেখো পরিবেশ দূষণের ঘরে লিখবে, প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের, ঠিক আছে, কুলসিত হওয়াই হলো পরিবেশ দূষণ। প্রকৃতি লিখবে, পরিবেশ দূষণ পরিবেশ অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থসমূহ পরিবেশকে দূষণের দিকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশের অবনমন এর একটি কারণ মাত্র। তারপরে দেখো আবশ্যিকতা, পরিবেশ অবনমন হলেই দূষণ হবে এমন নয়, যেমন জীববৈচিত্র্য হ্রাস। দূষণ হলে পরিবেশের অবনমন ঘটবেই, যেমন মৃত্তিকা দূষণ থেকে কৃষিযোগ্য জমির মরুপ্রায় হয়ে ওঠা। এভাবেই লিখবে। ভোপাল গ্যাস দুর্ঘটনা পরবর্তী প্রশ্ন ছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা কি, এই প্রশ্নের উত্তরটা লিখবে। কোনোভাবেই, এখানে দেখো নিচে কোনোভাবেই লেখা রয়েছে অবধি লিখবে। তারপরে এই যে মানুষ অবধি লিখো, এই যে মানুষ, ঠিক আছে। 5-এর 3-এ চলে যাচ্ছি। ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। আর 8-এ জিও কূপ অস্ট্রেলিয়া কীভাবে গড়ে ওঠে। 5-এর 3-এর প্রশ্নের উত্তরটা এখানে দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে, জন্মায় এই অবধি লিখবে। তারপরে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের ব্যাখ্যা দেবে। নাতিশীতোষ্ণ অরণ্য এর ব্যাখ্যাটা এই যে পাতা অবধি লিখবে। এই যে আগে পাতা ঝরিয়ে দেয়, ওক ম্যাপল এখানকার প্রধান উদ্ভিদ অবধি লিখো। তারপরে পয়েন্ট করবে ক্রান্তীয় তৃণভূমি দেখা যায় অবধি লিখবে। এটা কি বুঝতে আসছো, ধ্যান করতে আসছো? তারপরে দেখো পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি, এখান থেকে লেখাটা স্টার্ট করবে, নিম্নভূমি অবধি লিখবে। নিম্নভূমির পর এই অঞ্চলের শিলাস্তরের প্রকৃতি এভাবে লিখবে বলা হয় অবধি। তারপরে অথবার প্রশ্ন তথা শেষ প্রশ্ন এই সেটের,
মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। এখান থেকে দেখো, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক দিক থেকে একটি অন্যতম সমৃদ্ধ অঞ্চল। তারপরে ভূপ্রকৃতি দেবে, ব্যাখ্যা দেবে, জলবায়ু দেবে, ব্যাখ্যা দেবে, কৃষি সমৃদ্ধির কারণ 1, 2, 3 এরকম করে লিখবে। পশুপালন দেবে, ব্যাখ্যা দেবে। শিল্প উন্নতি, এখানে দেখো দেখাচ্ছি, শিল্প উন্নতিটা এর ব্যাখ্যা দেবে। এই হচ্ছে আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করেও বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের মডেল সেট 5 অবধি যারা না দেখেছো ভূগোল বিষয়ের, অবশ্যই দেখে নেবে। তোমাদের অষ্টম শ্রেণীর একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পেয়ে যাবে, বাংলা, ইংরাজি, পরিবেশ, বিজ্ঞান, সমস্ত বিষয়, ভূগোল, ইতিহাস সমস্ত। তো অবশ্যই প্লেলিস্ট চেক আউট করবে, প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।